সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ আজকে যে লেকচারটা হবে সেটা হচ্ছে 40তম রিটেন ম্যাথ সলিউশন পার্ট 3। আমি দুইটা পার্টে আরও 4টা অঙ্ক করে দিয়েছি। যারা এই 4টা অঙ্ক দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। তো আজকে যে অঙ্কটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5 নম্বর ম্যাথটা ছিল এরকম যে ছাত্রদের মধ্যে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল 60% বিচিত্রা, 60% ছাত্র হলো বিচিত্রা, 50% ছাত্র হলো সন্ধানী এবং 50% ছাত্র হলো পুবানী এবং 30% ছাত্র বিচিত্রা এবং সন্ধানী দুটোই পত্রিকা পড়ে এবং 30% ছাত্র হচ্ছে বিচিত্রা এবং পুবানী দুইটা পড়ে এবং 20% ছাত্র সন্ধানী এবং পুবানী আর 10% ছাত্র 3টা পত্রিকায় পড়েন। তার মানে হচ্ছে যে একটা পত্রিকায় জরিপে যে কে কোন পত্রিকাটা পড়ে সেই জরিপে আমাদের তথ্যগুলো দেওয়া আছে। বলছে যে শতকরা কতজন ছাত্র উক্ত পত্রিকার মূল্যে কেবল 2টি পত্রিকা পড়ে তা নির্ণয় করুন। তার মানে উক্ত পত্রিকার মধ্যে কেবল 2টা, মানে শুধু 2টা পড়ে কিন্তু 3টা পড়ে, এরকম ব্যক্তিগুলো বাদ দিয়ে শুধু 2টা পড়ে 3টা পড়ে না, মানে 3টা যারা পড়ে তাদের মধ্যে থেকে আবার 2টাও পড়তে পারে এরকম লোক থাকে, বা 2টা যারা পড়ে তারা আবার 3টাও পড়তে পারে। তো তাদের মধ্য থেকে কি করা হয়েছে যে শুধু 2টা, তার মানে হচ্ছে যে 3টা আলাদের বাদ দিয়ে কেবল 2টা যারা পড়ে তাদের সংখ্যা আমাদের বের করতে বলছে। তো এখানে প্রথমে আমি যা যা দেওয়া আছে তা লিখবো, তারপর কিভাবে এই সূত্রটা আসলো সেই সূত্রটা আমরা দেখবো একটু। সমাধান আমরা ধরে নেই যে 60% বিচিত্রা, তার মানে বিচিত্রা যারা পড়ে তাদের সংখ্যা, যারা বিচিত্রা পড়ে তারা হলো NB, তারা হলো 60%। যারা সন্ধানী পড়ে তাদের সঙ্গে NS ইকুয়াল টু হচ্ছে 50%। যারা পূর্বানী পড়ে তাদের সংখ্যা হচ্ছে NP হচ্ছে 50%। আচ্ছা, যারা বিচিত্রা ও সন্ধানী মানে দুটাই পড়ে তাদের ধরবো বিচিত্রা ও সন্ধানী পড়ে, সেটা হচ্ছে যেহেতু দুটাই পড়ে বিচিত্রাদের বি ধরা হয়েছে আর সন্ধানীতে S, তার মানে এদের মধ্যে ইন্টারসেকশন হবে, তার মানে বি ইন্টারসেকশন S ইকুয়াল টু হচ্ছে 30%। আর এই অঙ্কটা হচ্ছে সেট থিওরির অঙ্ক, আর এই অঙ্কের একটা কনসেপ্ট হায়ার ম্যাথ, মানে নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ সেট থিওরিতে এই কনসেপ্টটা আছে। তারপর হচ্ছে বিচিত্রা ও পূর্বানী পরে তাদের হচ্ছে বিচিত্রার হচ্ছে বি ইন্টারসেকশন আর পি এর হচ্ছে পি ইকুয়াল টু হলো 30%। সন্ধানী ও পূর্বানী পরে আমাদের হবে হচ্ছে সন্ধানীর জন্য S আর পূর্বানীর জন্য পি ইন্টারসেকশন কত পার্সেন্ট স্টুডেন্ট পড়ে সেটা পরে 20%। 3টি পত্রিকায় পড়েন তাদের সংখ্যা আমরা ধরে নিলাম যেহেতু 3টাই পড়েন তাহলে কি হবে বি ইন্টারসেকশন S ইন্টারসেকশন পি ইকুয়াল টু লেখা যাবে 10%। এটা হচ্ছে আমাদের 3টি পত্রিকায় পড়েন তাদের, অর্থাৎ যা যা দেওয়া আছে সেটা আমি লিখে ফেললাম। এখন আমরা এতে সূত্র প্রতিষ্ঠা করব যে আসলে কিভাবে সূত্রটা আসবে বা কি করলে আমি শতকরা কতজন ছাত্র উক্ত পত্রিকাগুলোর মধ্যে কেবল 2টি পত্রিকা পড়ে তা নির্ণয় করতে পারবো, সেই সূত্রটা এখন প্রতিষ্ঠা করব বা বুঝবো। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র ইউ হচ্ছে একটা সার্বিক সেট। আচ্ছা, আর বি হচ্ছে যারা হচ্ছে বিচিত্রা পড়ে তাদের সেটটা হচ্ছে বি, আর যারা হচ্ছে সন্ধানী পড়ে তাদের সেটটা হচ্ছে S, এবং যারা পূর্বানী পড়ে তাদের সেটটা হচ্ছে পি। এখন আমরা যে কমন পয়েন্টগুলো দেখতেছি সেই কমন পয়েন্টগুলোকে আমরা সিলেকশন করব যে এই কমন পয়েন্টগুলো কি হবে। একটু এটাকে আমরা প্রথমে বিভিন্ন কালার দিয়ে কালার করে নিলাম যে কোনটা কোন অংশ আমরা এটা দেখবো। এখন এটা খেয়াল করি যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বি আর S এর হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে কোন পয়েন্ট, এই দুইটা কালার মিলে হচ্ছে বি ইন্টারসেকশন S, এদের সংখ্যা হচ্ছে বি ইন্টারসেকশন S।
আমি এখানে লিখি একটু যে কালারগুলা দিয়ে আমরা লিখবো, সেটা হচ্ছে আমরা প্রথমে ইউ দ্বারা সার্বিক সেট বোঝাইলাম এবং বি দ্বারা হচ্ছে একটা হলো যারা বিচিত্রা পড়ে তাদের সেট, আর এস দ্বারা হচ্ছে যারা সন্ধানী পড়ে তাদের সেট, এবং যারা পি দ্বারা হলো যারা পূর্বাণী পড়ে তাদের সেট আমরা তিনটা বৃত্তের মাধ্যমে চিহ্নিত করলাম। এটাকে বলা হয় ভেনচিত্র। এবং আমরা যে যার অংশে যা ইন্টারসেকশন করছে সেই অংশগুলো বিভিন্ন কালারে আমরা চিহ্নিত করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হলুদ প্লাস হচ্ছে লাল, এই দুইটা কালারে যে হলুদ প্লাস হচ্ছে লাল, এই দুইটা কালার হচ্ছে কাদের ইন্টারসেকশন পয়েন্ট? বি ইন্টারসেকশন এস, তাদের সংখ্যা। তারপর দেখলাম হচ্ছে কালো প্লাস লাল, এটা হচ্ছে কাদের ইন্টারসেকশন পয়েন্ট? এখানে হচ্ছে আমাদের পাবো হচ্ছে বি, আর এখানে পাবো হচ্ছে পি, মানে বি ইন্টারসেকশন পি। তারপর হচ্ছে যে সবুজ প্লাস লাল, সবুজ প্লাস লাল, এই দুইটা জায়গাটা হবে এটা হবে এস ইন্টারসেকশন এস ইন্টার পি, কারণ এখানে এস এর অংশ আছে আর পি এর অংশ আছে। আর এই লাল জায়গাটা, এটা মাঝখানে জায়গাটা, এই লাল জায়গাটা হচ্ছে যে তিনোটারই কমন পয়েন্ট, অর্থাৎ বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি, তিনোটারই কমন পয়েন্ট। এখন যেহেতু আমাকে বের করতে হবে যে কেবল দুইটি পত্রিকা পড়ে, কেবল, তার মানে এই লাল জায়গাটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে আমি পাবো হলো হলুদ জায়গা, এখানে পাবো কালো জায়গা, এখানে পাবো সবুজ জায়গা। এই জায়গাগুলোকে বলা হচ্ছে কেবল দুইটি পত্রিকা পড়ে। তাহলে এই জায়গাগুলো কিভাবে পাওয়া যাবে? তাহলে এই জায়গাগুলো পাওয়া যাবে হচ্ছে আমরা এই যে এইটা যদি আমরা একটা ইকুয়েশন আকারে ধরে নেই, এটা যদি আমরা ইকুয়েশন আকারে ধরি যে আমাকে বের করতে হবে এখন হলুদ জায়গা, তাহলে হলুদ জায়গা যদি আমি বের করতে চাই তাহলে আমাদের কি ইকুয়েশন হবে? এই ইকুয়েশনটা যখন সলভ করি, অর্থাৎ আমাকে যেহেতু হলুদ জায়গা বের করতে পারে, এই হলুদ জায়গার নামটা হচ্ছে কেবল যারা দুইটি পত্রিকা পড়ে, অর্থাৎ কেবল যারা বিচিত্রা এবং সন্ধানী পড়ে তাদের সংখ্যা হচ্ছে হলুদ জায়গাটা। আর এই কালো জায়গাটা হচ্ছে কেবল যারা বিচিত্রা এবং পূর্বাণী পড়ে তাদের সংখ্যা, এবং এই লাল সবুজ জায়গাটা হবে হচ্ছে কেবল যারা সন্ধানী এবং পূর্বাণী পড়ে। অর্থাৎ কেবল বলতে শুধু এই এতটুকু জায়গা, অর্থাৎ তিনজনের যে জায়গাটা ইন্টারসেক্ট করছে সেই জায়গাটা যদি আমি বাদ দিই তাহলে আমরা কেবল জায়গাটা পাবো। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ হিসেবে ধরে নিলাম। এখন হলুদ জায়গাটা যেহেতু কেবল আমাদের বিচিত্র এবং সন্ধানী, এই জায়গাটা বের করতে হবে, তাহলে এই জায়গাটা যদি আমরা বের করি তাহলে আমরা কি করব? এখানে হলুদ থেকে যাবে ইকুয়াল টু হবে আমাদের যে এন অফ বি ইন্টারসেকশন এস ইকুয়াল টু মাইনাস হবে এন অফ বি ইন্টারসেকশন এস মাইনাস হবে এই লাল জায়গাটা, এই লাল জায়গাটা। এখন আমরা লাল জায়গার জায়গায় আমরা কি লিখতে পারি? লাল জায়গাটা হচ্ছে ইকুয়াল টু লেখা যায় ইকুয়াল টু লেখা যাবে এন অফ বি ইন্টারসেকশন এস, এন অফ বি ইন্টারসেকশন এস, আর এই লাল জায়গাটা কি? লাল জায়গাটা হচ্ছে তিনজনের কমন পয়েন্ট, তাহলে মাইনাস এন অফ বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি। তার মানে বিষয়টা দাঁড়াইলো যে আমরা যদি কেবল বিচিত্রা ও সন্ধানী পড়ে তাদের বের করতে চাই, তাহলে যারা বিচিত্রা ও সন্ধানী পড়ে তাদের মধ্য থেকে যারা তিনোটা পত্রিকা পড়ে তাদেরকে বাদ দিলে আমরা কি পেয়ে যাব? কেবল বিচিত্রা ও সন্ধানী পড়ে তাদের সংখ্যা পেয়ে যাব। এটাই হচ্ছে মেন থিওরি। আমি অনেক কালারফুল বা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। মেন বেসিক জিনিসটা হচ্ছে যে দুইটা যারা পড়ে তাদের থেকে যদি আমরা তিনোটাই পড়ে তাদের সংখ্যাটা বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কেবল দুইটা পত্রিকা পড়ে তাদের সংখ্যা। আর এই চিত্রের মাধ্যমে খুব সহজেই বোঝা যায়, এবং আমি বোঝানোর জন্য বিভিন্ন কালার ইউজ করছি। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছেন আমার এই থিমটা, অবশ্যই মেবি বুঝতে পারছেন। তো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কোন জায়গাটি বুঝেননি সেটা আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি কোয়ালিটি ভালো না হয় তাহলেও সেটাও কমেন্ট করবেন, যে কোন জায়গাটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো তাহলে আমরা পেয়ে গেলাম যে কেবল বিচিত্রা ও সন্ধানী পড়তে গেলে আমাকে কি করতে হবে? বিচিত্রা ও সন্ধানী থেকে আমাকে বাদ দিতে হবে যারা তিনোটাই পত্রিকা পড়ে তাদের সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব বিচিত্রা। তাহলে কেবল বিচিত্রা ও সন্ধানী পড়ে এন অফ ভি ইন্টারসেকশন এস মাইনাস এন অফ ভি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি। তার মানে হচ্ছে যে
যে এখানে এন অফ পি ইন্টারসেকশন এস আছে 30% আর এন অফ বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি আছে 10%। তাহলে আমরা বিয়োগ করে দিই, তাহলে হবে বিয়োগ হচ্ছে এর মান হলো 10%। তাহলে আমরা বিয়োগ করে দিলে পাবো হচ্ছে 20%। তার মানে কেবল বিচিত্র সন্ধানী পরে হচ্ছে 20% লোকে। এখন নির্ণয় করব কেবল, তারপর কেবল বিচিত্র পূর্বাণী পরে, কেবল বিচিত্রা পূর্বাণী পরে তাদের সংখ্যা। তাহলে আমরা কি লিখবো, এন অফ বি ইন্টারসেকশন পি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি। আমরা দেখে আসি এন অফ বি ইন্টারসেকশন পির মান কত। এর মান হচ্ছে 30%, তার থেকে আমাকে বিয়োগ করতে হবে 10%। তার মানে হচ্ছে এন অফ বি ইন্টারসেকশন পির মান হচ্ছে 30% মাইনাস 10%। সন্ধানী ও পূর্বাণী পরে, কেবল সন্ধানী ও পূর্বাণী পরে ইকুয়াল টু হবে এন অফ এস ইন্টারসেকশন পি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি। এন অফ এস ইন্টারসেকশন পির মান কত দেখে আসি, সেটার মান হলো 20%। তাহলে 20% বিয়োগ হচ্ছে 10%, তাহলে বিয়োগ করলে আমরা পাবো 10%। এখন আমাদের বের করতে হবে যে উক্ত শতকরা কত ছাত্র উক্ত পত্রিকার মধ্যে কেবল 2টি পত্রিকা পড়ে। তার মানে আমরা এখন বের করব কেবল 2টি পত্রিকা পড়ে তাদের সংখ্যা। তাহলে কেবল 2টি পত্রিকা পরে ইকুয়াল টু হবে হচ্ছে 20% প্রথমে, 20% যোগ হচ্ছে 20% যোগ হচ্ছে 10%, তাহলে ইকুয়াল টু হচ্ছে 50%। এটাই আনসার। নেক্সট ম্যাথটা হচ্ছে যে গণি সাহেব একজন সরকারি চাকরিজীবী। 2016 সালে জুলাই মাসে তার মূল বেতন হচ্ছে 22,000 টাকা। তার বার্ষিক বেতনের বৃদ্ধির পরিমাণ হচ্ছে 1,000 টাকা। তার মানে হচ্ছে যে 2016 সালের জুলাই মাস থেকে 2017 সালের জুন মাস পর্যন্ত তার বেতন ছিল হচ্ছে 22,000 টাকা। প্রত্যেক মাসেই বেতন ছিল 22,000 টাকা। এই কথা দ্বারা এটা বোঝায়। এবং আবার 2017 সালের জুলাই মাস থেকে 2018 সালের জুন মাস পর্যন্ত তার বেতন হবে হচ্ছে 1,000 টাকা বৃদ্ধি পাবে, তার মানে হবে 23,000 টাকা। তো এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এবং প্রত্যেক মাসে এক বছরে প্রত্যেক মাসে হচ্ছে 22,000, আরেক বছরে প্রত্যেক মাসে হচ্ছে 23,000, আরেক বছরে প্রত্যেক মাসে হচ্ছে 24,000। এই কথাটার মিনিং হচ্ছে এরকম। তারপর আমাকে ক নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে যে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি সমান্তর ধারা তৈরি করুন এবং 2025 সালে জুলাই মাসে গণি সাহেবের মাসিক মূল বেতন কত হবে তা নির্ণয় করুন। অর্থাৎ 2025 সালে জুলাই মাসে গণি সাহেবের মূল বেতন কত হবে সেটা আমাকে বের করতে হবে। এবং খ নাম্বারে আমার যেটা বলছে, খ নাম্বারটা হলো মূল বেতনের 10% প্রতি মাসে, এটা কিন্তু প্রতি মাসে ভবিষ্যৎ তহবিলের কর্তন করলে, মানে ভবিষ্যতের জন্য রেখে দিলে 20 বছরে তার মোট কত টাকা ভবিষ্যৎ তহবিলে জমা হবে তা নির্ণয় করুন। তার মানে হচ্ছে 10%, মানে 100 টাকায় 10 টাকা ভবিষ্যৎ তহবিলে নিয়ে যায়, তাহলে 20 বছরে তার মোট কত টাকা ওই ভবিষ্যৎ তহবিলে জমা হবে সেটা বের করতে হবে। তো আমরা ক নাম্বারটা প্রথমে করব। তো প্রথমে আমাকে বের করতে বলছে সমান্তর ধারা বের করতে হবে। এর দ্বারা যে সমান্তর ধারা আমরা কিভাবে নির্ণয় করব বা সমান্তর ধারাটা কি। সমান্তর ধারাটা হচ্ছে যে কোনো দুইটা পদের বিয়োগফল, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, এরকম করে চতুর্থ পদ বিয়োগ হচ্ছে তৃতীয় পদ, এরকম করে যদি আমরা বিয়োগ করতে থাকি তাহলে প্রত্যেকটা বিয়োগফল যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। এটাই হচ্ছে সমান্তর ধারার সংজ্ঞা। তো আমাকে এখন দেখতে হবে 2016 সালের জুলাই মাস থেকে, জুলাই মাসে আমার বেতন ছিল হচ্ছে 22,000 টাকা। তার মানে আমরা এভাবে লিখবো 2016 সালে জুলাই মাসে বেতন, তার মূল বেতন ইকুয়াল টু হবে হলো 22,000 এত টাকা। আবার 2017 সালের
2017 সালের জুলাই মাসে তার মূল বেতন হবে, যেহেতু 1000 টাকা বৃদ্ধি পাবে, তাহলে হবে হচ্ছে 22,000 প্লাস হচ্ছে 1000 ইকুয়াল টু আমরা লিখতে পারি 23,000 টাকা। ঠিক অনুরূপভাবে 2018 সালে জুলাই মাসে তার মূল বেতন হবে 23,000 প্লাস 1000 ইকুয়াল টু হবে হচ্ছে 24,000। এভাবে বাড়তেই থাকবে কত 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 সাল পর্যন্ত? 2025 সাল পর্যন্ত। তার মানে আমরা সুতরাং সমান্তরাল ধারাটা নির্ণয় করতে পারি যে এভাবে চলতে থাকবে কত সংখ্যক পদ। এটা দেখতে হবে যে 2016 সাল থেকে 2025 সাল জুলাই মাস পর্যন্ত কত সাল হয়, তার ব্যবধান কত সাল, তাহলে বিয়োগ করলেই পাওয়া যাবে। অর্থাৎ 2025 বিয়োগ হচ্ছে 2016, তাহলে বিয়োগ করলে আমরা মেবি 9 পাবো, অর্থাৎ 9 বছর। ঠিক আছে, তার মানে এভাবে চলতে চলতে তাহলে ধারাটা হবে এরকম যে নির্ণীয় ধারা তাহলে প্রথম মাসে হচ্ছে প্রথম বছর হচ্ছে 22,000 টাকা, 22,000 প্লাস হবে পরের মাসে 23,000, পরের মাসে হচ্ছে 24,000। এভাবে চলতেই থাকবে, চলতে চলতে কততম পদ পর্যন্ত? এখানে হবে যেহেতু 9 বছর, তাহলে নবম পদ পর্যন্ত। এটা হচ্ছে নবম পদ পর্যন্ত। তার মানে 22,000, 23,000, 24,000 এরকম করতে করতে জাস্ট নবম পদ পর্যন্ত, মানে 9টা পদ হবে। এখন আমরা যেটা করব যে এই ধারাটার মাধ্যমে আমরা হচ্ছে এই নবম পদের মান কত সেটা বের করব। এই নবম পদের যদি মান বের করি, এই নবম পদ মানেই হচ্ছে 2025 সালে জুলাই মাসে তার বেতন। এই নবম পদের মানে যেটা বোঝাবে সেটা হলো 2025 সালে জুলাই মাসে বেতন, জুলাই মাসের বেতন। তো এই ধারার মাধ্যমে আমরা যেটা করব যে যেহেতু এটা হলো সমান্তর ধারার সূত্র ফেলে আমরা হলো নবম পদের মান বের করব। নবম পদের মান বের করলেই আমাদের 2025 সালে জুলাই মাসে গুণী সাহেবের মাসিক মূল বেতন কত হবে সেটা বের হয়ে যাবে। তো আমরা বের করতে থাকি। ধারাটা ছিল হচ্ছে 22,000 প্লাস হচ্ছে 23,000 প্লাস হচ্ছে 24,000, এবার বলতে বলতে নবম পদ পর্যন্ত। তাহলে এখানে প্রথম পদ ইকুয়াল টু কত? 22,000 টাকা। সাধারণ অন্তর ডি ইকুয়াল টু হবে হচ্ছে 23,000 থেকে 23,000 বিয়োগ হবে 22,000, তাহলে বিয়োগ করলে আমরা যেটা পাবো 1,000। প্রত্যেকটা ডিফারেন্স হবে 1,000 করে। তাহলে আমরা এনতম পদের সূত্র জানি, সমান্তরাল ধারায় এনতম পদের সূত্র। এনতম পদ ইকুয়াল টু আমরা জানি a প্লাস n-1 ইন্টু টি। তাহলে যেহেতু আমাদের নবম পদ বের করলেই হয়ে যাবে, তাহলে নবমতম পদ ইকুয়াল টু হবে n এর মান হবে 9, এর মান হচ্ছে 22,000 টাকা। নবম পদ যেহেতু 9 মাইনাস হচ্ছে 1, আর ডির মান কত? ডির মান হচ্ছে আমাদের 1,000। তাহলে হবে হচ্ছে 22,000 8 গুণন 1,000 ইকুয়াল টু হবে হচ্ছে 22,000 প্লাস হচ্ছে 8,000 হবে ইকুয়াল টু হচ্ছে 30,000 টাকা। তার মানে হচ্ছে সুতরাং আমরা বলতেই পারি যে 2025 সালে জুলাই মাসে তার বেতন হবে হচ্ছে 30,000 টাকা। 2025 সালে জুলাই মাসে তার মূল বেতন 30,000 টাকা। তাহলে সুতরাং 2025 সালে জুলাই মাসে তার মূল বেতন হবে 30,000 টাকা। এটাই অ্যান্সার। এখন আমরা খ নাম্বার করব। খ নাম্বার হচ্ছে যে মূল বেতনের 10% প্রত্যেক মাসে ভবিষ্যৎ তহবিলে কর্তন করলে 20 বছর পর তার মোট ভবিষ্যৎ তহবিলে কত টাকা জমা হবে।
এই অঙ্কটা হচ্ছে যে যে প্রত্যেক মাসে, এটা একটু বুঝতে হবে, প্রত্যেক মাসে, আর তিনি হচ্ছে তার বেতন বৃদ্ধি পায় হলো প্রত্যেক বছরে বছরে। তো প্রত্যেক বছরে 1000 করে টাকা বৃদ্ধি পায়, কিন্তু প্রত্যেক মাসে, এটা হচ্ছে প্রত্যেক মাসে তার 10 টাকা করে ভবিষ্যৎ তহবিলে কর্তন করে। তো এটা একটা হচ্ছে যে আমরা প্রথমে দেখব যে মূল বেতনের 22,000 টাকা, মানে হচ্ছে জুলাই মাসে যেটা ছিল 2016 সালে জুলাই মাসে যে বেতনটা ছিল 22,000 টাকা, সেই 22,000 টাকার মধ্যে এক মাসে সে কত টাকা কর্তন করে, মানে মূল বেতনে কত টাকা কর্তন করে, এটা আমরা প্রথমে দেখব। সেটা দিয়ে আমরা প্রত্যেক মাসে কর্তনের একটা ধারা তৈরি করব। সেই মাসের ধারাকে নিয়ে যাব আমি বছরে, সেই বছরের ধারা থেকে আমি 20 বছরের টোটাল টাকা বের করব। এই টোটাল টাকাটা বের করলেই আমাদের হয়ে যাবে হলো তার ভবিষ্যৎ তহবিলে কত টাকা জমা হবে। তো আমরা অঙ্কটা করে ফেলি, তারপর বিষয়টা বোঝা যাবে। খ নাম্বার বলছে যে মূল বেতনের 100 টাকা, মানে এক মাসে তহবিলে কর্তন করে 10 টাকা, এরকম বিষয়টা, যে মূল বেতনের 100 টাকায় এক মাসে কর্তন করে কত টাকা, 10 টাকা। সুতরাং তার মূল বেতন 2016 সালে জুলাই মাসে ছিল 22,000 টাকা, সেটা আমরা বের করবো যে 1 টাকায় এক মাসে কর্তন করে ইকুয়াল টু হচ্ছে 10 ভাগ হলো 100, এত টাকা। সুতরাং তার মূল বেতন ছিল হলো 22,000 টাকা। 22,000 টাকায় এক মাসে কর্তন করে ইকুয়াল টু হবে, গুণন হবে উপরে 100, আমরা কেটে দিচ্ছি, 0 কেটে দিচ্ছি, তাহলে থাকে হচ্ছে 2,200 টাকা। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2,200 টাকা। তার মানে এরকমভাবে 2,200 টাকা হলো জুলাই মাসে কাটবে, আগস্ট মাসে কাটবে, এভাবে প্রত্যেক মাসে মাসে। 2016 সালের জুলাই মাস থেকে শুরু করে 2017 সালের জুন মাস পর্যন্ত প্রত্যেক মাসে হচ্ছে তার ভবিষ্যৎ তহবিলের জন্য 2,200 টাকা করে কেটে নেবে। আবার হলো 2017 সালের জুলাই মাস থেকে তার মূল বেতন হবে 23,000 টাকা। তাহলে 23,000 টাকার জন্য আবার হচ্ছে তার 22,000 টাকায় যেহেতু হচ্ছে 2,200 টাকা হয়, 23,000 টাকায়, তাহলে যেহেতু প্রত্যেক বছর 1,000 করে বাড়বে, তার মানে প্রত্যেক বছরে তার ভবিষ্যৎ তহবিলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বৃদ্ধি পাবে। তার মানে 1,000 টাকায় কত টাকা কর্তন করে, এটা যদি আমরা প্রত্যেক বছরের মাসের সাথে যোগ করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো যে প্রত্যেক বছরের মাসে কত টাকা করে তার কর্তন হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তার মানে আমরা এটা পেলাম হচ্ছে 2016 সালের জুলাই মাসে তার হচ্ছে মূল বেতনের এত টাকা ভবিষ্যৎ তহবিলে কর্তন হবে। এখন অনুরূপভাবে এই 2016-তে জুলাই মাসে হবে, অনুরূপভাবে 2016 আগস্টে হবে, 2016 সেপ্টেম্বর হবে, এভাবে 2017 সালের জুন মাস পর্যন্ত 2,200 টাকা করে কেটে নেবে। আবার 2017 সালের জুলাই মাসে যেহেতু তার 1,000 টাকা বৃদ্ধি পাবে, তখন কিন্তু তার কর্তনের হারও বৃদ্ধি পাবে। সেটা কত বৃদ্ধি পাবে, সেটা এরকম যে যেহেতু প্রত্যেক বছর 1,000 টাকা করে বৃদ্ধি পায়, তাহলে আমাদের 1,000 টাকায় কত টাকা কর্তন হয় সেটা যদি আমরা বের করি, আবার 100 টাকায় এক মাসে কর্তন করে ইকুয়াল টু 10 টাকা। সুতরাং 1 টাকায় এক মাসে কর্তন করে ইকুয়াল টু 10 ভাগ 100, এত টাকা। সুতরাং যেহেতু প্রত্যেক বছর 1,000 টাকায় বৃদ্ধি পায়, আমরা 1,000 টাকায় কত হয় সেটা আমরা দেখব। সেটা হবে এই 2 শূন্য কাটা, তাহলে হবে 100 টাকা। 100 টাকা, তার মানে 1,000 টাকায় আমাদের বৃদ্ধি পাবে 100 টাকা। তাহলে প্রত্যেক বছর যেহেতু বৃদ্ধি পায়, তাহলে প্রত্যেক বছরের এই কর্তনের হারটা কি হবে, পরিবর্তন হবে, প্রত্যেক বছরই পরিবর্তন হবে, এইভাবে 20 বছর পর্যন্ত পরিবর্তন হবে। তার মানে আমরা এখন সুতরাং আমরা বলতে পারি 2017 সালের জুলাই মাসে, তাহলে সুতরাং 2017 সালের জুলাই মাসে ভবিষ্যৎ তহবিলের জন্য
কর্তনকৃত টাকা ইকুয়াল টু হবে হলো, যেহেতু 100 টাকা বৃদ্ধি পায় তাহলে হচ্ছে 22,000 2200-এর সাথে 100 টাকা যোগ হবে, তার মানে হবে 2200 প্লাস 100 ইকুয়াল টু হবে 2300 টাকা। এভাবে চলতেই থাকবে। তো অনুরূপভাবে 2018 সালের জুলাই মাসে ভবিষ্যৎ তহবিলের জন্য কর্তৃত্ব টাকা হবে, 2018 সালের জুলাই মাসে ভবিষ্যৎ তহবিলের জন্য কর্তৃত্ব টাকা হবে ইকুয়াল টু হবে 2400 টাকা। এভাবে চলতেই থাকবে। তাহলে আমরা এই প্রত্যেক মাসে একটা ধারা তৈরি করতে পারবো। তারপর হচ্ছে এই মাসটাকে আমরা কি করতে পারবো, বছরে নিয়ে যেতে পারবো। এখন আমরা দেখব, সুতরাং প্রত্যেক মাসে কর্তনের ধারা, প্রতি মাসে কর্তনের ধারা, তাহলে প্রত্যেক মাসে কর্তনের ধারা হবে যে 2016 সালের জুলাই মাসে হচ্ছে কত ছিল, 2200 টাকা। তারপর হচ্ছে 2017 সালের জুলাই মাসে কত হবে, 2300 টাকা। তারপর হবে 2018 সালের জুলাই মাসে হবে হচ্ছে 2400 টাকা। এইভাবে বাড়তেই থাকবে এবং কত বছর পর্যন্ত হবে, এটা হবে হচ্ছে 20 বছর পর্যন্ত। এরকমভাবে চলতে চলতে 20তম পদ। এটা হলো প্রত্যেক মাসে, কোন মাসে, সেটা জুলাই মাসে। ঠিক আছে, তাহলে প্রত্যেক মাসে যেটা এখন বছরে করতে গেলে, যেহেতু আমাকে 20 বছরে বের করতে হবে, তাহলে বছরে করতে গেলে এটার সাথে আমাকে কী করতে হবে, 12 গুণ করতে হবে। তাহলে সুতরাং প্রতি বছরে কর্তনের ধারা, কর্তনের ধারা, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12, এখানে সবার সাথে 12 দিয়ে গুণ হবে, এভাবে চলতে থাকবে। কততম পদ, যেহেতু 20 বছর বলছে তাহলে 20তম পদ। তাহলে এটা গুণ করে ফেলি, গুণ করলে যেটা পাবো আমরা, প্লাস এখানে পাবো হলো 27,600, এখানে পাবো হলো 28,800। এবার চলতেই থাকে। কততম পদ, 20তম পদ। এখন আমাদের এই 20তম পদ বের করলে আমরা পাবো হলো, তাহলে প্রত্যেক বছরে কর্তনের ধারাটা হচ্ছে 26,400, 27,600। এভাবে প্রত্যেক বছর, এক বছরের টোটাল টাকা এত টাকা কাটবে, তারপরের বছর এত টাকা কাটবে, তারপর পরের বছর এত টাকা কাটবে, এভাবে 20 বছর পর্যন্ত। এখন এই 20 বছর পর্যন্ত টোটাল টাকা যদি আমি বের করতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে এটা হচ্ছে 20 বছরে কত টাকা কর্তন করছে। ঠিক আছে, তার মানে আমরা এখন বের করব এই 20টি পদের সমষ্টি, এই ধারার মাধ্যমে 20টি পদের সমষ্টি বের করব। এখানে প্রথম পদ হচ্ছে ইকুয়াল 26,400। তারপর সাধারণ, যেহেতু এটা একটা সমান্তর ধারা, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু হলো, সাধারণ পদ এ ইকুয়াল টু হচ্ছে 26,400 টাকা, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু হচ্ছে 27,000 থেকে 27,600 থেকে আমাকে বিয়োগ করতে হবে 26,400। তাহলে বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হলো 1,200 টাকা। এটা হচ্ছে তাদের সাধারণ অন্তর। তাহলে এইভাবে 20টি পদের আমাদের কি করতে হবে, যোগফল বের করতে হবে। তাহলে এনতম পদের সমষ্টি সূত্র আমরা জানি, সমষ্টি Sn ইকুয়াল টু আমরা জানি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে n/2, n এর মান হচ্ছে আমাদের, যেহেতু Sn বের করতে হবে, সুতরাং 20তম পদের সমষ্টি। এই 20তম পদের সমষ্টি মানে 20 বছরে টোটাল কত টাকা কর্তন হবে এইটা। তাহলে S20 ইকুয়াল টু হবে 20/2, 2 গুণন 26 তো প্লাস হচ্ছে
এন এর মান হচ্ছে 20 - 1 আর ডির মান হচ্ছে 1200। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 10, এখানে 2 দ্বারা গুণ করলে পাবো হচ্ছে 52,800, 52,800 প্লাস হচ্ছে এটা 19 গুণন 1200, 19 গুণন 1200। তাহলে এটা আমরা গুণ করি তাহলে কত হবে, ইকুয়াল টু লেখা যাবে 10 গুণন 52,800 প্লাস হচ্ছে 22, 19 দিয়ে 1200কে গুণ করলে আমরা পাবো 22,800, 800 এত টাকা। আর টোটাল গুণ করলে, যোগ করে গুণ করলে আমরা যেটা পাবো 7,56,000 টাকা, এত টাকা। তার মানে হচ্ছে তার 20 বছরে ভবিষ্যৎ তহবিলে কত টাকা জমা হবে, 7,56,000 টাকা জমা।